This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। এই যে বর্ডার পরিস্থিতি, যেখানে কাঁটাতারবিহীন বর্ডার, সেখানে বিভিন্ন জায়গায় যে উত্তেজনা তৈরি হচ্ছে, এক কথায় বলতে গেলে যেটা মানে বলা যায়, আপনারা দেখেছেন গতকাল আমরা ছিলাম একেবারে এমন একটি জায়গায়, যে জায়গাটিতে কাঁটাতারবিহীন জায়গা, এবং নদিয়ার বগুলা যে সেখানে দুটি জায়গা, সে দুটি জায়গাতে আমরা দিনভর আপনারা দেখেছেন সেখানকার বিভিন্ন পরিস্থিতি। একটা কথা খুব পরিষ্কার, যদি সেটা সুখদেবপুর হোক, মালদা, বা যদি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা হোক, একেবারে পায়ে পা লাগিয়ে কিন্তু ঝগড়াটা করছে। এমন নয় যে ভারত কিন্তু খুব ব্যাপারটা পরিষ্কার যে যাতে ইনফ্লাক্স না হয়। এটা তো ঘটনা আজকে তো পরিষ্কার হয়ে গেছে যে বর্ডার দিয়ে বিভিন্ন সময় ইনফিল্ট্রেশনস হয়েছে, বহু বছর ধরে হয়েছে। বিভিন্ন লোক পরিচয় গোপন করে নানাভাবে তারা কেউ কেউ মিশে গেছেন, কেউ কেউ রয়েছেন। কিন্তু এই কাঁটাতারবিহীন অবস্থার মধ্যে থাকলে রাত্রিবেলাটা থেকে ভোর অবধি কার্যত সেখানকার মানুষের তো কিছু করার থাকে না। বা বিএসএফের স্ট্রেংথ গোটা ভারতবর্ষে এখন যা দেখতে পেলাম, যে প্রায় 2.5 লক্ষ মতো বিএসএফের এন্টায়ার ইন্ডিয়াতে তার ফোর্স রয়েছে। এবার যদি আমরা দেখি সমস্ত পরিস্থিতিকে, তাহলে যেটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে পায়ে পা লাগিয়ে তৈরি হচ্ছে, কোথাও বাংকার তৈরি হচ্ছে। মানে এই সীমান্তে আমরা দেখেছি যে মাটি কাটা নিয়ে প্রথম শুরু হয়েছিল ঝামেলাটা, যেটা আমাদের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথ কভার করতে গিয়ে সেখানে অনেক দেখলাম প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল, বহু লোক জড়িয়েছিল, বিজেপি ছিল। এবং এই যে মাটি নিয়ে একটা সমস্যা হচ্ছে, কেউ কেউ এটা সন্দেহ প্রকাশ করছেন এই দিয়ে সুড়ঙ্গ করা হচ্ছে কিনা। তার কারণ বহু দুষ্কৃতী ছাড়া পেয়ে রয়েছে, এবং খুব দ্রুততার সাথে অস্ত্রসহ অনেকে মোবিলাইজ করে ফেলছে। স্বাভাবিকভাবে কাঁটাতারবিহীন যেসব জিরো পয়েন্টে ভারতের দিকে যারা রয়েছেন নাগরিক, তারা আতঙ্কে রয়েছেন। যদিও খুব সংঘবদ্ধভাবে বিএসএফের পাশে দাঁড়িয়ে তারা করছেন, এবং বিএসএফের তৎপরতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গাতেই ইনফ্রারেড ক্যামেরা কাজ করছে, এবং প্রচুর আলো লাগানো হচ্ছে বিভিন্ন বর্ডারিং জায়গাগুলোতে। ওপার প্রান্তটা বাংলাদেশ, কিন্তু এই যে ইছামতি নদী, স্বাভাবিক জল খুব সবসময় থাকে না, এবং এই প্রান্তে সবসময় কড়া প্রহরা থাকছে। এবং রাতের দিকেও কিন্তু এই ঝোপঝাড় বিভিন্ন জায়গা দেখিয়ে এই যে ঢুকে পড়া, এইগুলো সীমানা নির্ধারণ হচ্ছে। এই সীমানা নির্ধারণ নিয়ে একটা ক্ষোভ আছে। তার কারণও হচ্ছে এরা চাইছেন যে বাংলাদেশের ওইখানে সীমানাটা বাড়ানো হোক। দেখুন, একদম গা ঘেঁষে রাস্তা, এই রাস্তা দিয়ে স্কুল কলেজ একটু দূরে স্কুলে যাতায়াত বা প্রত্যেকে প্রাত্যহিক কাজকর্ম, সেখানে বিএসএফের এই সরু রাস্তা দিয়ে মুভমেন্ট, স্বাভাবিকভাবে একটু জনজীবনে অন্য ধরনের সমস্যা হয়। সেই সমস্যাগুলো কি বিস্তারিতভাবে এই মুহূর্তে যাব না, তার কারণ এগুলোতে সমস্যা হয়। কিন্তু এই সমস্যাটা তৈরি কিভাবে হচ্ছে, কেন বিডিআর বা এরা এই জায়গায় গিয়ে এটা করছে, এবং উগ্র ভারত বিদ্বেষ এই পরিস্থিতিকে অনেকটাই কিন্তু আগুনে ঘি দিয়েছে। ফলে এখন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার হয়তোবা যদি চেষ্টা করে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূসের তারা জায়গা থেকে, তথাপি কিন্তু এটি সহজে মেটবার নয় এই মুহূর্তে। একমাত্র কূটনৈতিক স্তরে অনেকেই ভারতের যিনি রয়েছেন বাংলাদেশে হাই কমিশনার, তাকে ডেকে পাঠিয়ে মাঝে মধ্যেই তারা জানিয়েছেন তাদের উষ্মা। আজকে কিন্তু ভারত এবং সেখানে পররাষ্ট্র দপ্তরে থেকে তাকে সামন করা হয়, যেখানে বাংলাদেশের যিনি অ্যাম্বাসাডার রয়েছেন, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে এই ঠিক তারা কি চাইছে বাংলাদেশ, মানে সরাসরি জাহাঙ্গীর আলমের বক্তব্য শুনে তো মনে হচ্ছে কাঁটাতার দিতেই দেবো না। এবার কিসের এত মধু ভাই, কাঁটাতার কেন দিতে দেবে না? কাঁটাতার দিলে অসুবিধাটা কোথায়? এদিকে বলছো ভারতের সাহায্য চাই না, ভারত ছাড়া আমরা পারি, আমরা সব নিজেরা উৎপাদন করি, যারা
ইউনূসের হয়ে যারা গলা ফাটাচ্ছেন, যে সমস্ত ব্লগার বুদ্ধিজীবী অনেকেই তো রয়েছেন, তারা তো বলছেন সব বাংলাদেশ একা পারবে, মালয়েশিয়ায় গিয়ে ট্রিটমেন্ট নেবে, ভারতের দরকার নেই। তাহলে কাঁটাতার বসাতে দিচ্ছেন না কেন? জাহাঙ্গীর আলমের সে কি বয়ান, সে কি ভাষণ! এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানা রকমই এবং পজিশন নিয়ে দাঁড়িয়েছিল ভারতীয় বাহিনী, বিএসএফ, এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার পর, এটা পরশুদিনের ঘটনা, যে কারণে গতকাল আমরা যাই সেখানে, এবং সেখানে গিয়ে এই পরিস্থিতিটা আমরা দেখতে পাই যে কিছু যা সীমানা নির্ধারণটা হয়েছে, এটা একেবারেই কঞ্চি বাঁশ দিয়ে তৈরি, কারণ এখানে কোনো ফেন্সিং নেই, কিন্তু এইটুকু নিয়েই হতে তাদের গা জ্বালা শুরু হয়ে গেছে। এটা কি তাহলে কি এরকম পোরাস বর্ডারই থাকবে? বাংলাদেশ কি সেটা চাইছে? বা কি বক্তব্য? কেননা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই ব্যাপারে বলেছেন যে কিছুই হোক সীমানা নির্ধারণ করে কাঁটাতারের বেড়া দিতেই হবে। কি বলেছিলেন জাহাঙ্গীর আলম? একটু তার বচন একটু না শুনলে তো হয় না। তিনি তো রীতিমতো যা বলছেন যে কাঁটাতারের বেড়ার কি এসবের দরকার আছে, কি দরকার আছে, এবারে কি ওখান দিয়ে কি যায়? গোলাপ ফুল যায় না এটুকু বলতে পারি, কিন্তু কিছু তো যায়, এবং সেটা কি যায় বিএসএফ বা সকলেই আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে এই ব্যাপারটা একটা সিরিয়াস সমাধান হওয়া উচিত। কারণ অধিকাংশ মানুষ, আমরা প্রায় দু তিনটে জায়গায় আমি তো নিজে গেছি, অধিকাংশ মানুষ কিন্তু কাঁটাতারের বেড়া চাইছেন, বিশেষ করে ভারতের এই প্রান্তে। কেননা এত দুষ্কৃতীদের আনাগোনা বিভিন্ন দলবদ্ধভাবে রাতের দিকে ঢুকে পড়ছে, এবং কেউ গৃহপালিত পশু অনেকেই হচ্ছে পোষা বন্ধ করে দিয়েছেন, কেন ওগুলো লোপাট করে দিচ্ছে, ফসল কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এই সমস্ত ভুড়ি ভুড়ি অভিযোগ দিনভর আপনারা দেখেছেন। আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত চর্চা করব। তার আগে একটু জাহাঙ্গীর আলম তিনি কি বলছেন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম পররাষ্ট্র উপদেষ্টা, তার বক্তব্য একটু শুনে নেব। এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজেপি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওগুলি যেন বাদ দেওয়া যায়, অসম চুক্তিগুলো যাতে বাদ দেওয়া যায়। এরকম অনেকগুলো চুক্তি রয়েছে, এগুলো কোন জায়গাটা অসম স্পেসিফিক করার জন্যই আজকে ভারত ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রদূতকে, ভারতে নিযুক্ত। ও জানতে চাইছে যে চুক্তির কোন কোন জায়গাগুলো আপনারা চুক্তি মানতে চাইছেন না। হাসিনার সরকার এদিকে অস্ত্র দিয়ে ভারতের ওখান থেকে হুমকি দেবে, বিএসএফের রাইফেল কেড়ে নেওয়া হবে। আবার বলছেন উনি যে বাংলাদেশের জনগণ এবং বিডিআর মিলে একটা শক্ত প্রতিরোধ, এই যে যুদ্ধ উন্মাদনার জিগিরটা তুলে দিয়েছে বাংলাদেশ ভারতের সাথে, এর পেছনে একটা নির্দিষ্ট স্বার্থ আছে। সেই স্বার্থটা কি, কারা, আপনারা অনেকেই জানেন। যদি না জেনে থাকেন আরেকটু পরিষ্কার করে দেওয়ার জন্য মিস্টার আর কে শ্রীবাস্তব রয়েছেন স্টুডিওতে, নিরাপত্তা ভাষ্যকার, তাকে স্বাগত জানাচ্ছি। সুচারু মিত্র সঙ্গে রয়েছে। গোটা এই নন ফেন্সিং জোনগুলো একের পর এক তুলে নিয়ে আসবো, কখনো কখনো আমি ওর সঙ্গে যাচ্ছি, কিন্তু বেশিরভাগ সময় ওরা এই গ্রাউন্ড ওয়ার্কগুলো করছে খুব নির্দিষ্টভাবে, এবং যা যা বক্তব্য নিয়ে আসছে আপনারা এগুলো পুরোটা শুনুন। যারা লাইভ স্ট্রিমিং দেখছেন ইউটিউবে তারাও পেয়ে যাবেন। এবং রয়েছেন ভারতীয় জনতা পার্টির তরুণ মুখপাত্র প্রীতম দত্ত। আমি প্রীতমকেও স্বাগত জানাবো। আমি প্রথমে মিস্টার আর কে শ্রীবাস্তবকে, যেমন আপনি জাহাঙ্গীর আলমের বক্তব্য শুনলেন, বলছে এই চুক্তিগুলো মানি না, মানে যেগুলো মুজিব এবং ইন্দিরা চুক্তি হয়েছিল বিশেষ করে সীমান্তে, এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় রিভাইজড হয়েছে, শেখ হাসিনার সময় হয়েছে, এগুলো মানি না এবং কাঁটাতার দিতে দেব না। এবং জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ করেছে এবং সেটাকে তিনি সবাসী বাহবা জানাচ্ছেন। তাহলে কি একটা যুদ্ধ উন্মাদনা বা জিগির তৈরি মানে করে রাখতে চাইছেন, নাকি বর্ডারটাকে যাতে তাদের কার্যকর প্রণালী ঠিক ঠিক চলে সেটার জন্যই তাদের এই আপত্তিটা তারা রয়েছে যে কাঁটাতারের ব্যাপারে? দেখুন, আপনাকে আমি আগে নমস্কার জানাই, বিকজ আপনি যা আজকে দেখিয়েছেন আমাদের চ্যানেলে বর্ডারের, আমার মাথাটা লজ্জায় মাটিতে পড়ে গেছে। দুটো জিনিস কথা বলেছেন, এই ন্যারেটিভ চেঞ্জ দেখুন আপনি। 10 দিন আগে আমি আরাকান বর্ডারের কথা বলছিলাম, আরাকান আর্মি আসছে, টেকনাফ রিভার, নাফ রিভার, অ্যান্ড পুরো বাংলাদেশ ওইদিকে ছিল। আজকে কোথায় ন্যারেটিভ ওরা নিয়ে আসলো? নাম্বার 1, এটা তো ভারত একটা দেশ, একটা ইস্টার্ন বর্ডার আছে, একটা ওয়েস্টার্ন বর্ডার আছে, সেম বিএসএফ,
সেম কাটাতার। ওদিকে গিয়ে দেখুন না, হিম্মত আছে কারো ওখানে? পুরো আইবিতে আপনার পুরো আইবি যেটা এইটা বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, এটা আমরা বলি কোনো ডিসপিউট নেই, ওখানে কোনো ডিসপিউট নেই। ওখানে কাটাতার দেখুন, ওখানে আপনি স্মার্ট ফেন্সিং দেখুন, এটা লজ্জা লাগছে। আমি আপনার চ্যানেল থেকে সরাসরি ডিমান্ড করছি যে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক, একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক আমাদের দেশের সঙ্গে যারা গদ্দারি করেছে। এটা গদ্দারি, আমরা জানতাম না, এসব কেউ জানতো না। আমরা সব যারা ছিলাম সিকিউরিটি ফোর্সে আমরা জানতাম না কি এরকম ব্যবস্থা করা হচ্ছে। এখানে বসে কলকাতায় বসে বড় বড় কথা বলছিল, একটা পলিটিক্যাল পার্টি একরকম, একটা অন্য পলিটিক্যাল পার্টি অন্যরকম। এখন দেখুন কি এই যে বর্ডার আপনি যা দেখাচ্ছেন, এটা দেশের সঙ্গে গদ্দারি ছাড়া আর কিছু নেই। আর এর জন্য জানেন পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড and punishment report based on the fair assessment of the situation, যেটা only possible through the judicial commission। কি এরকম সিচুয়েশন কেন আনা হলো? আপনি দেখবেন 1979 to 85 আসামে একটা আন্দোলন হয়েছে, জন আন্দোলন হয়েছে, ওটা আইডেন্টিটি নিয়ে আন্দোলন হয়েছে ওখানে, আর কত লোক ওখানে মরলো, তারপরে গিয়ে আপনার একটা আসাম রেকর্ড হলো এই বাংলাদেশ মানুষ নিয়ে। আর আমরা যে আজকে আপনি দেখাচ্ছেন ফেন্সিং নেই, আরে বাবা ইন্টারন্যাশনাল বর্ডারের উপরে আপনাদের পিলার পোস্ট থাকে, সব এভরিথিং ইজ ডিমার্কেটেড। এটা তো বাচ্চা খেল দেখাচ্ছেন আপনি যে বিএসএফ করছে আমাদের, তো বাংলাদেশ তো বড় বাড়বেই এখানে। আপনি বলছেন যে আমরা এখন লাগাচ্ছি, এটা হোয়াট ইজ দিস ননসেন্স? ওয়্যার ইজ মাই সায়েন্টিফিক সার্ভে অফ দ্য টিম? এতদিন কি করলাম আমরা? এতদিন তার মানে স্মাগলিং হলো ওখানে, এতদিন সবাই পয়সা বানালো এখানে, সব পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা রাজনৈতিক দল নিজে নিজে পয়সা বানালো ওখানে। আমি সোজাসুজি বলছি আমি আমাদের রাষ্ট্রকে, দেখুন এখানে কি হলো। যদি আপনারা ওখানে না যেতেন, আপনার মতন যদি ওখানে জার্নালিস্ট না যেত, এসব ধাপ্পাবাজি আমরা জানতাম না। ওর থেকে বড় জিনিস আমাদের ডেমোগ্রাফিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, আমরা জানতেই পারলাম না। আপনার ইন্টারনালে আপনি দেখালেন একটা, আপনারা আধার কার্ড বানিয়ে দিচ্ছেন, ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, এসব। আর আমরা চলো হতে পারে 10 জন 15 জন লোক, আমরাও ডাঙ্কি রুটে যাচ্ছি। আমাদের ভারতীয়রা যাচ্ছে বাইরে, ওরা আমেরিকা যাচ্ছে, কানাডা যাচ্ছে, ইংল্যান্ড যাচ্ছে, ফ্রান্স যাচ্ছে, নেদারল্যান্ড যাচ্ছে, ইউক্রেন যাচ্ছে, পড়াতে পতা না কোথায় কোথায় যাচ্ছি আমরা, ওরকম ওরা এসছে। এত সিরিয়াস ব্যাপার, এত সিরিয়াস ব্যাপার 1971 থেকে আমি জানি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সাফিসিয়েন্ট টাকা দিয়েছে এদেরকে। একটা স্টেট গভর্নমেন্ট আলাদা ন্যারেটিভ, বিএসএফ এর আলাদা ন্যারেটিভ, সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা ন্যারেটিভ। এটা তো লজ্জার বিষয় আছে আমাদের। আপনি বাংলাদেশকে কি বলবেন? এই আলাদা ন্যারেটিভটা এটা তৈরি হচ্ছে, এটা ঠিক কথাই। এখানে এই ধরনের একটা স্পর্শকাতর, এই যখন ন্যারেটিভ আলাদা হয়, ঠিক সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকে কিন্তু কথা বলতে প্রীতম অস্বস্তি বোধ করছেন সামাজিক জীবনযাপনের উপর। একদিকে ওই দিক থেকে হচ্ছে ক্রমাগত হুঙ্কার, বড় বড় শোট ফোট নিয়ে দাঁড়িয়ে আছে। রাত্রিবেলা সন্ধ্যে 7টার পর অনেক মানুষ সেখানে বেরোতে পারছেন না, বিশেষ করে বর্ডারিং জায়গাগুলোতে। সুখদেবপুর তো পুরো ফোকাসটাই সুখদেবপুরে রয়েছে। সুখদেবপুর খুবই টেন্স, জেলাটা মালদা আমরা জানি, রাজশাহী থেকে ওখানে রয়েছে। নদিয়ারও কতগুলো জায়গায় কিন্তু এই যে একটা আপাত নীরবতার মধ্যে কিন্তু একটা কিন্তু রয়েছে, এবং মানুষের উপর সেখানে রয়েছে। বিএসএফ অ্যাকচুয়ালি সীমানা এই নির্ধারণের ব্যাপার, এই যে চুক্তি নিয়ে কালকে জাহাঙ্গীর আলম যে কথাটা বলছে যে বাংলাদেশের জনগণ বিজেপি সম্মিলিতভাবে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা করছে, আমরা এই চুক্তিগুলো রিভাইজ মানে চাই। এটা তো শুরু থেকে এটা মানে হয়েছিল নাকি এটা রাজনৈতিক স্বার্থে এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি যেটা এখন দেওয়া হচ্ছে? প্রথম কথা হচ্ছে সুজিতদা, প্রশ্নটা কি? প্রশ্নটা আগে বাংলাদেশ নিয়ে বলবো না আমাদের বর্ডারটা নিয়ে বলবো? তোমার যেটা মনে হয়, মানে বর্ডারে তুমি নিশ্চয়ই। এক সেকেন্ড দাঁড়াও, তুমি যদি বলো আজকে ওনারা কি বলেছেন, তো ওনারা আজকে গল্পের গরু গাছে ওঠাচ্ছেন। ওনারা জানেন যে ওনারা এগুলো মানে বেকার আস্ফালন দিচ্ছেন। ওই কয়েকদিন আগে দেখেছিলাম কিছু বাংলাদেশি সোকল্ড অফিসাররা নাকি 4 দিন 5 দিন 1 দিন 2 দিনে কলকাতা দখল করে নেবেন বলছিলেন। আসলে কলকাতা দখল করে নেবেন, এটা আমরা যেটা বলে আসছি বারবার, এই ডেমোগ্রাফি চেঞ্জেস। এই ডেমোগ্রাফি চেঞ্জেসের কথা ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে বলে আসছে। তো সেইটা একটা সময় এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলতেন, সেই জন্য আপনারা সবাই জানি সে একজন স্পিকারের কাছে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে ইনফ্লেশন হচ্ছে, এবং তখনকার বুদ্ধদেববাবু বলেছিলেন হ্যাঁ ইনফ্লেশন হচ্ছে, এবং যে বর্ডারে খারিজি মাদ্রাসাগুলো আছে সেগুলো ভারতবর্ষের জন্য বিপজ্জনক। কিন্তু আমরা কি দেখলাম যে এইখানে সরকার হয়ে যাওয়ার পর মমতা ব্যানার্জি যে ওই ভোটারগুলো যখন নিজের ভোটার হয়ে গেল তখন ওগুলো বলতে বন্ধ করে দিন। এবার বর্ডারের কথা আসছি। দেখুন
ভারতবর্ষের বর্ডারের সিকিউরিটি দেয় বিএসএফ। এবার বিএসএফ দেওয়ার আগে আজকে দেখুন ভারতবর্ষ প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি ফেন্সিং দিচ্ছে, অনেক জায়গায় এখনও সিকিউরিটি ফেন্সিং হয়নি, কিন্তু আমরা যেসব জায়গায় হয়নি সেসব জায়গায় কিছু জায়গা মানে একদম টেরিগান আছে বা আপনার জলের উপরে আছে, সেগুলো বাদ দিয়ে যেগুলো জমি আছে সেগুলো প্রায় 73টা। আমি অন রেকর্ড অ্যাজ এ বিজেপি স্পোক্স পারসন আমি পার্টির তরফ থেকে বলছি যে উনি আমরা মানে আমাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি এসে বলে গেছিলেন, উনি এসে নবান্নতে একদিন মিটিংও করেছিলেন, তারপরে সে প্রেস বাইট আছে, আপনার পিসিআরকে দেখাতে পারেন। 73টা জায়গা বলেছিল যে এই 73টা জায়গায় আনম্যান্ড হয়ে রয়েছে, কোনো ফেন্সিং নেই, বারবার পেট্রোলিং করে বিএসএফরা দেখে এসছে, মানে দেখতে যায়। আপনি নিজেই বলছেন যে এত বড় প্রায় 2200 কিলোমিটার মতো টোটাল ফেন্সিংটা আজকে পশ্চিমবঙ্গের ওপরে আছে, মানে বাংলাদেশের সাথে 4000 কিলোমিটারের মধ্যে 2200 কিলোমিটার আমাদের, তার মধ্যে 900 সামথিং কিলোমিটার এখন মধ্যে ফেন্সিং দেওয়া হয়নি। কিন্তু যেগুলো মানে জল বা টেরিয়ান বাদ দিয়ে যেসব জায়গায় জমি আছে যেমন আপনি দেখাচ্ছেন, সেইগুলোর কথা বারবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ এর আগের যে সরকারগুলো ছিল তারা তো এদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করে সরকার চালিয়েছে, কিন্তু আমাদের নরেন্দ্র মোদী 2014 সরকার আসার পর, এর আগে বাজপেয়ীজিও বারবার বলেছেন অফিসিয়ালি, এরকম অনেক ডকুমেন্ট আছে, আমাদের বিরোধী দলনেতা তাদের টুইটার হ্যান্ডেলে এক্স চ্যানেল দিয়েছেন, আপনার যদি দেখার সময় হয় দেখে নেবেন। তো সেখানে বারবার বলা হচ্ছে যে 73টা লোকেশন বারবার একদম চিহ্নিত করে স্টেট গভর্নমেন্টকে দেওয়া হয়েছে, যেগুলো আপনারা দিন। তার কারণ হচ্ছে এই জমিগুলো সেই অনেক পুরনো আমাদের যে জমি নীতি আছে তার পাওয়ারটা ডিএমদের কাছে আছে, তো ডিএমরা জমি অতিক্রম করে দেবে, তারপর বিএসএফরা ফেন্সিং করবে। তো সেটা কিছুতেই আজকে মমতা ব্যানার্জি সরকার দিচ্ছেন না, একমাত্র ভোট ব্যাংকের জন্য। এই তোমাদের বলছি না, এই ধরুন আজকে ইনফ্লুয়েন্সার হচ্ছে, আমরা বারবার বলে আসছি। এখানে কিন্তু জমির ব্যাপারটা কিন্তু আসলে অনেকেই বাইট আমাদের রয়েছে, তাহলে দেখালে অনেকটা সময় আর বিতর্ক করা যাবে না। তারা এটা ঠিক কথাই বলছেন, মাঝে মিটিংও হয়েছে এই ব্যাপারটা। সুচারুর কাছে তুমি একটু জানো, সুচারু ওই এই যে ঘটনাটা, একটা জমি নীতি, রাজ্য সরকার জমি দিচ্ছে না, কিন্তু 0 পয়েন্টের জমি রাজ্য সরকার কি দেবে? তুমি দেখো যেখানে যে ওটা ওখানকার মানুষ 0 পয়েন্টের জমি না, তুমি এটা বলে দিই 0 পয়েন্টের সীমানাটাকে নির্ধারণ নিয়ে গন্ডগোলটা হচ্ছে। আমাদের সীমানাতে ম্যাক্সিমাম দেখবেন বাংলাদেশ 1 টাকা মানে একটাও কোনো কাটাতার ফাটাতার দিচ্ছে না। তার কারণ হচ্ছে চোর ডাকাত ঢোকার ভয় কারা পায়? যারা সমৃদ্ধশালী লোকজন। তা আমাদের কান্ট্রি আজকে পুরো কাটাতার দিচ্ছে, বাংলাদেশ কোনো কাটাতার আজ অব্দি দেয়নি, তাদের ক্ষমতাও নেই, তো আমরাই দিচ্ছি কাটাতার, আমরা আমাদের সীমানাতেই দিচ্ছি, এটা বাংলাদেশ সীমানাতে গিয়ে আমরা দিচ্ছি না। এবং সেটাকে আজকে যেই জায়গাটা সেটা একদমই ভারতবর্ষের জায়গা এবং স্টেট গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ এখন সরকারের জায়গা, তারা অধিগ্রহণ করে দেবে, আমরা আমাদের কাটাতার দেবো, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না দেখে 73টা জায়গা, আমি তো একদম পয়েন্ট ওয়াইজ বলছি, সেইগুলো 73টা জায়গা যদি পশ্চিমবঙ্গ সরকার না দেয় তো ওই জন্য ফেন্সিং দেওয়া যাচ্ছে না। আমি ওই প্রশ্নটাই আছি, সুচারু জায়গা তো অনেকেই দিয়েছেন, টাকাটা পাননি, আবার সবাই না, অনেকেই মানে যারা টাকা প্রাপক তারা কারা, আর যারা টাকাটা পেল না তারা কারা? নিশ্চয়ই এই জায়গাটা খুব ক্লিয়ার ছিল, কারণ তুমি অনেকটা ওদের মধ্যে থেকে শুট করছিলে, আমি আরেকটা দিকে তাদের সাথে কথা বলছিলাম, এইভাবে আমরা পুরো ব্যাপারটাকে করেছি। তা তুমি বলো। আমরা কালকে নদিয়ার যে জায়গাটায় গেলাম, দুটো অঞ্চল, প্রথমটা হচ্ছে বরণবেড়িয়া এবং তারপরেরটা হচ্ছে আবাসপুর, দুটোতে একেবারে কাটাতারবিহীন, প্রায় 5.5 কিলোমিটার এরিয়া, তার মধ্যে 3.5 কিলোমিটার এরিয়াতে কোনো ফেন্সিং নেই। অনেকেরই এই সীমান্ত চুক্তিবাইয়ের কারণে ল্যান্ড পড়ে গেছে একেবারে সীমানা অঞ্চলে, যার ফলে অনেকেরই জমি গেছে কিন্তু টাকা এখনো পাননি। 2, প্রীতমদা যে কথাটা বললো, ট্রুলি 2021 সালে এই অঞ্চলগুলোতে কাঁটাতার দেওয়ার জন্য অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত ওই কাঁটাতার দেওয়ার জন্য আসেনি, আর যারা জমি দিয়েছিলেন তারাও এখনো পর্যন্ত জমি পাননি। কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে সেখানে যে গ্রামবাসীরা কালকে দেখলাম, মানে বিএসএফের ভয়ে জুজু তো রয়েছে, কিন্তু বলে রাখি এই বরণবেড়িয়া এবং এছাড়াও অন্যান্য অঞ্চল, আমার কথা হচ্ছে ওখানে তো নিশ্চয়ই একজন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে, পঞ্চায়েত এবং ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েতের মেম্বার, তিনি যথেষ্ট প্রভাবশালী সেখানে, ফলে তার দিক থেকে তিনি কতটা এগোতে পারলেন এদেরকে নিয়ে। রাজ্য সরকার যদি বলছে যে টাকা খরচা হয়ে গেছে, পিডব্লিউডি বলছে ওই কাঁটাতারের টাকা আর সেই সঙ্গে নাকি যারা জমি দিয়েছিল তাদের টাকা অন্য জায়গায় খরচা হয়ে গেছে।
তাহলে সেই খরচা যদি হয়েই যায় তাহলে সেই আন্দোলন জমি দিচ্ছে না, তাহলে এই প্রসঙ্গটা কিন্তু ওই ক্ষেত্রে খাটছে না, টাকা আলোচনা, কিন্তু টাকা সবাই যে পায়নি তা না। মানুষকে কনফিউজ করো না সুজিত দা, না কনফিউজ না, কিছু জিনিস মানুষ বলতে, শুরুতেই যেটা বললো যে আমি বলতে দাও সুজিত দা, মানুষ কনফিউজ হয়ে যায়। তার মানে সুচারুর কথা প্রমাণ হয়ে গেল 2021 সালে টাকা চলে এসছে। কিসের জন্য টাকা এসছে? যে গভর্নমেন্টকে বলা হয়েছে, স্টেট গভর্নমেন্ট থেকে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের নোট, যে এখানে এই জমিটা কাটাতে দেওয়া হবে, তো আপনারা টাকা পাঠান। আমি যে বললাম প্রথমে যে ডিএম অ্যাকুয়ার করে, এটা ডিএম এর কাছে পাওয়ার দেওয়া আছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। তো সংবিধান অনুযায়ী ডিএমদের সারা ভারতবর্ষে একই নিয়ম। তো ডিএমদের কাছে ডিএমরা বলেছে যে আমরা এই জমিটা নিয়েছি আমাদের কাছে, এবার তোমরা টাকা পাঠাও, আমরা এবার এখানে ফেন্সিং দেবো। সেই জন্য টাকাটা চলে এসছে। এবার সেই ডিএম গিয়ে আপনার টাকাটা অন্যদিকে ইলেকশন ফান্ডে খরচা করেছে, মমতা ব্যানার্জি কম্বল কিনেছে না কি করেছে, এটা একমাত্র ডিএম উত্তর দেবে। তো তার জন্য আমি যে বারবার তোমাদের বলছি, এই যে মমতা ব্যানার্জি সরকারের দ্বিচারিতা, এই দ্বিচারিতাটা বারবার করছে। ওখানে পঞ্চায়েত আমাদের হলে কি হবে? পঞ্চায়েত তো এই সবে হয়তো পেয়েছে, এটা তো 2021-এ পাঠিয়েছে, এবং এই 2021-এ পঞ্চায়েত এবং পঞ্চায়েত অনেকদিন ধরেই রয়েছে। এটা না পঞ্চায়েতের ডিসাইড করে না, ভূমি রাজস্ব দপ্তর। দাদা, ভূমি রাজস্ব দপ্তর আছে, যেটা মমতা ব্যানার্জির নিজস্ব দপ্তর। সেই দপ্তর ওখানে সবটা এটা নির্ধারণ করে, যার কাস্টোডিয়ান হচ্ছে সেখানকার ডিএম। এটা কোনো রকেট সায়েন্স নয়, এইটা আমাদের একটা ভারত, একটা দেশ, একটা কানুন। পশ্চিমের সীমান্ত চলে যান, ওখানে জমি অধিগ্রহণ করেছি আমরা, আর একটা স্টেট নয়, স্টেটের পর স্টেট আমরা গ্রহণ করেছি আমরা। আর ওখানে গিয়ে দেখুন আপনি, এই সেম বিএসএফ সেম ব্যাটালিয়ন ওখানে গেলে কি হয়। আর একটা আমরা মনে হয় একটা নতুন জিনিস আমরা করছি। আমি তো বলছি, আসামে আমাদের একটা আন্দোলন হয়েছিল এই ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে, অনেক আমাদের ভাই বোনরা প্রাণ হারিয়েছে ওখানে। তারপরে আসাম অ্যাকর্ড হলো, আর ওখানে আসাম গণপরিষদ আসলো। এর থেকে বর্স কন্ডিশন আমাদের। আমি তো বলছি, ডিমান্ড করছি আপনাদের চ্যানেল থেকে, কি আমাদের একটা সুপ্রিম কোর্ট সিটিং জাজ নিয়ে একটা কমিশন বসানো উচিত। এই ডিএম এর কথা এরা বলছেন। এখন প্রবলেমটা আমাদের যদি পঞ্চায়েত থাকে তাহলে ডিএম রেসপন্সিবল বা স্টেট গভর্নমেন্ট রেসপন্সিবল। লেট দেয়ার বি দুধ কা দুধ পানি কা পানি। একটা সুপ্রিম কোর্টের সিটিং জাজ নিয়ে আসুন। বাট বিকজ আমার মনে হয় এটা দেশের সঙ্গে দেশদ্রোহিতা। এইটা সব থেকে সারা টাকা নিয়ে মালাই খাচ্ছেন। মালাই খেয়ে এখানে একটা আওয়ামী লীগের লিডার এসে 600 কোটি টাকা সোনার স্মাগলিং পয়সা এখানে হিসাব করতে হচ্ছে। সব ইনভলভ এখানে যারা যারা আছে ওদেরকে ধরা উচিত। আর ওটা সম্ভব হবে যখন আমরা সুপ্রিম কোর্টের একটা সুপ্রিম কোর্ট জাজ সিটিং জাজ নিয়ে আমরা একটা কমিশন বসিয়ে বলি কি হলো এটা বলো আমাদেরকে। এটা দেশের সঙ্গে ধোঁকা হচ্ছে, এটা ফলস ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সব তরফ থেকে। কি একটা বাইনারি বানিয়ে দাও কি আমাকে জমিন পাওয়া যাচ্ছে না, অন্য লোক বলে বিএসএফ রেসপন্সিবল। লেট হুইজ রেসপন্সিবল? এটা গভর্নমেন্টের এমপ্লয় আছে, ওদের রেসপন্সিবিলিটি আছে, ওদের পয়সা আছে। এটা কার ক্ষমতা যে ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার মানবে না? এটা জেনে বুঝে 1000 কোটি থেকে বেশি এক একটা সেক্টরে যেটা পয়সা উপার্জন হচ্ছে, তাই জন্য এরকম সিচুয়েশন। একটা নিঃসন্দেহে একটা কিছু হওয়া উচিত। তার কারণ হচ্ছে যারা জমি দিয়েছে অনেকে চাষাবাদ করতে পারছে না ঠিকমতো, স্কুল পড়ে গেছে। আবার উল্টো দিকে এই 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 খাঁচা পেড়ি, এই বেড়া পেড়িয়ে যেতেও পারছে। এই জায়গাটাই আপনার কাছে আসতে পারছিলাম। আবাসপুরের মহিলারা আপনাদের সঙ্গে বা আপনার আমার সঙ্গে যখন কথা বলছিল, ওরা একটা কথা বলছিলেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু ওদের যে অসুবিধাগুলো হচ্ছে, রাত্রেবেলা দুমদাম শুনতে পাচ্ছে যে বিএসএফ তাড়া করছে লোককে, বা শ্রীবাস্তবজি যে বলছেন অনুপ্রবেশ হচ্ছে, ওরা কিন্তু বারবার সেটা স্বীকার করছে। এবং বারবার ওরা বলছে আমাদের ভয়ে লাগে, হঠাৎ দেখি আমাদের দরজার সামনে কোনো একজন মেয়ে এসে বলছে আমাদেরকে পুলিশের কাছে স্যারেন্ডার করিয়ে দিন বা আমাদেরকে বাঁচান, বা কিন্তু কোথা থেকে এসছে তার কি পরিচয় বলতে চাইছে না। এবং যেটা দেখলাম আবাসপুরের 2 কিলোমিটার এরিয়া, আমরা ওই কলকাতায় দেশপ্রিয় পার্ক বা কালীঘাটে ঠাকুর দেখতে গেলে যেভাবে বাঁশের ব্যারিকেড করা থাকে, ওইটা দিয়ে সীমানা নির্ধারণ হয়েছে। তার মধ্যে 0 পয়েন্টে একটি স্কুল পড়ে গেছে। মানে আশ্চর্যের ব্যাপার, গ্রামের ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে, তাদেরকে বাঁশের ব্যারিকেডের সামনে আবার ছোট ফাঁক, সেখান থেকে বিএসএফ চেক করবে, তারপর স্কুলে যাবে, আবার স্কুল থেকে আসার সময় বিএসএফ চেক করবে, ব্যাগ চেক করবে, তারপর সে বাড়ি ফিরবে। মানে এটা স্বাধীনতা নয়। 7:30টার পরে ওই গ্রামের মেয়েরা, আবাসপুরের মেয়েরা বাইরে বেরোতে পারেন না। কিসের ভয়? আপনারা নিশ্চয়ই বলেছেন ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে ওখানে। এই জায়গাটায় খুরসান বানানো হচ্ছে। ওরা ওখান থেকে পাকিস্তান লিঙ্ক করে দেবে, আইএসআইএস কে লিঙ্ক করে দেবে। এটা কি বলছেন? ওরা তো বলছে কি আমি কলকাতা দখল করবো। কলকাতা দখল করার মানে হয় না 10 লক্ষ লোক নিয়ে আসবে। কলকাতা দখল মনে হয় 2005-এ বাংলা ভাই যেটা 300 বম ব্লাস্ট করলে আমাদের কলকাতায় হবে, আর এটা হবে এই বর্ডার কাছ থেকে।
এই যারা খোলা এরা আমাদের সঙ্গে যারা গদ্দারি করেছে, দেশদ্রোহিতা করেছে, ওরা আসবে, জঙ্গিরা এখন আয়াস জেএমবি আসবে, আনসারুল্লাহ টিম আসবে, ওদের লোক এসে ওই ডেমোগ্রাফিকতে মিক্স আপ হবে, ওখান থেকে ওরা বোমা তৈরি করবে আর আমাদের সিটিতে ছড়িয়ে যাবে। আমাদের প্রবলেম নেই, আমাদের প্রবলেম আছে আমাদের ছেলে মেয়েদের, নেক্সট জেনারেশন যারা মারা যাবে। প্রীতম দত্ত, না আমি তো দেখুন উনি সেনাপ্রধান যিনি সেনার কর্মকর্তা উনি বলছিলেন যে আসামেও অনেক জায়গায় এখনো কয়েকটা ছোটো ছোটো কয়েকটা জায়গা আছে এখনো কাটাতা দিতে পারেনি, ওনার হয়তো জানা নেই। তো সেখানেও দেখুন কয়েকটা জায়গায় জমির প্রবলেম আছে। তো কিন্তু যেটা সবচেয়ে মেজর প্রবলেম 900 কিলোমিটারের মতো জায়গা এর পশ্চিমবঙ্গে, আমি বারবার বলছি এই ডিসপিউটটা প্রবলেমটা দূরীকরণ করতে পারে একমাত্র জমিটা দিয়ে দিলেই বিএসএফ এর কাছে দিতে হয়। বিএসএফ তো মানে সেই জন্য মানে কোর্টের দ্বারস্থ হয়েছে যে আমাদের কোর্ট ইমিডিয়েটলি জমি দিতে হয়। কিন্তু আজকে কি বলুন তো, না জেনে শুধু চিৎকার করলে হবে না। উনি অবসরপ্রাপ্ত সেনা, ওনার যদি মনে হয় তো উনি ইমিডিয়েটলি হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, নিজে গিয়ে ওখানে একটা পিটিশন করতে পারে, তাহলে ভালো হয়। এরকম কেউ যদি পিটিশন করে যে কেন জমি দিচ্ছে না, আমি একজন আমরা যাদের জন্য শহীদ হয়েছি বা যাদের জন্য প্রাণ জড়িয়েছি সেই ভূখণ্ডে আমরা রক্ষা করতে পারছি না, যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে জমি দিচ্ছে না, স্টেট গভর্নমেন্ট বলছে না আমরা জমি দিয়ে দিচ্ছি বা সামথিং, কিন্তু জমি যে আমরা দিচ্ছি না আমরা তো অফিসিয়ালি বলছি, তার প্রচুর ডকুমেন্ট আপনার ডোমেনে আছে, মানে একদম পাবলিক ডোমেনে আছে, যে কেউ দেখে নিতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে কেন দেওয়া হচ্ছে না, এই যে কথাটা যে আমরা বলছি এটা পুরো সমগ্র বাংলার মানুষকে বুঝতে হবে যে আজকে আব্দুল কালাম আর কাসাব এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে হবে। যে আমরা মুসলমান বিরোধী মানে কি, আমরা আব্দুল কালামের মতো লোকেরকে আমরা রাষ্ট্রপতি তৈরি করি, আর কাসাবের মতো লোককেও আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা আইনি জায়গা দিই এবং তাকে আজকে ফাঁসির কাঠে ঝোলানো হয়। আজকে তোমার এই যে যেই ডেমোগ্রাফি চেঞ্জ করে তারা কি করছে, যে বারো বলছে দখল দখল দখল, হোয়াট ইজ দখল? এই তুমি দেখো আমাদের কলকাতার আশেপাশে তুমি কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, তুমি সারা ভারতবর্ষে চেঞ্জ হয়ে যাচ্ছে ডেমোগ্রাফি। আজকে আসামে আন্দোলনে উনি কথা বললেন, তার সলিউশনটা কি? তার সলিউশনটা তো এই সিএএ করা হয়েছিল, সলিউশনটা তো আসামে, তার সলিউশনটা তো আসামে এনআরসি করা হয়েছে। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি একটা লাইন শেষ করবো রাজুদা, সুজিতদা, তুমি যদি আসামের মুখ্যমন্ত্রীর নিজস্ব টুইটারটা ফলো করো, প্রত্যেক মাসে অন্তত 15 থেকে 16টা তোমার টুইট দেখবে যে ওরা বলছে আমরা 20-25টা লোককে ধরলাম, ধরে আমরা পুশব্যাক করছি। এই যে একটু আগে সুচারু বললো না, খুব সাংঘাতিক কথা, কেউ এসে বলছে আমাদেরকে পুলিশে ধরিয়ে দিন। কেন পুলিশে ধরিয়ে দেবেন? এটা না যে কি বড় নেক্সাস তুমি ভাবতে পারবে না। তুমি বলো না এই যে এতদিন ধরে যে ইনফিল্ট্রেটর হলো, প্রচুর লোক ধরা পড়লো, তাদেরকে যে বিএসএফ এর কাজ কি, বিএসএফ ধরবে, ধরে পুলিশকে দিতে হবে। বিএসএফ এর কোনো নিজস্ব জেল টেল নেই, বিএসএফ নেবে, নিয়ে লোকাল পুলিশকে দিয়ে দেওয়া হবে। লোকাল পুলিশ আজ অব্দি কতজনকে আপনার পুশব্যাক করেছে বাংলাদেশে বলুন তো? করতে পারেনি, কিন্তু আসামের গভর্নমেন্ট করছে। এটাই হচ্ছে ডিফারেন্স। এই ডিফারেন্সটা বুঝতে হবে, প্রত্যেকটা মানুষের বুঝতে হবে। যারা আমরা ভোট দিই চিৎকার করলে হবে না, আসল জায়গাটা বুঝতে হবে। কারণ ডেমোক্রেসিতে, প্রজাতন্ত্রতে সবাই জনগণ নির্ধারণ করে এবং সেটা ভোটের মাধ্যমে হয়। যদি সেরকম সরকার হয় যেটা আসামে আজকে করে দেখাচ্ছে, ত্রিপুরাতে করে দেখাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে করে দেখাবে, তখন ভারতীয় জনতা পার্টির সরকার হবে। তার কারণ যে ভারতের জনতাদের কথা ভাবার এবং ভারত মাতার কথা বলার সরকার একটাই, সেটা বিজেপি। মিজোরাম আর মেঘালয় দুটোর বাংলাদেশের সঙ্গে ওখানে সীমানা কাটাই নেই। ওখানে গেলে আমরা বেড়াতে যাই, ওখানে জমি আছে, ওটা নদী আছে, দুদিকে ওদিকে বাংলাদেশ। কার ক্ষমতা আছে ঢুকে দেখে দাও, কার ক্ষমতা আছে? ওখানে তো কোনো স্মাগলিং বা ওখানে কোনো ব্যাপার যেটা থাকলে ছট করে ধরা পড়ে যায়। এখানে ধরা পড়া হচ্ছে না কেন? বিকজ এখানে সম্মিলিত একটা জোট চলছে। একটা দেশের ফাঁকে আমরা একটা রং নেগেটিভ, রং পিকচার পাঠাচ্ছি, আর আমাদেরকে বলা হচ্ছে তুমি কোর্টে যাও। তাহলে 50 বছর ধরে আপনি কি করলেন? রিজাইন করো। সেন্টারে যদি আপনি থাকেন, যদি আপনার থেকে না সামলাতে পারেন, আমাদের মতো লোককে যদি কোর্টে যেতে হয়, তাহলে আপনার কি দরকার আছে? আপনি কি আপনার এত বড় বড় মন্ত্রী পদ নিয়ে কি দরকার আপনার? আর এখানে এসে শুধু আপনি বলবেন আমি 4টে দিলাম, 6টা এখানে দিলাম, 10টা এখানে, কি দরকার? রিজাইন করো, তারপরে আমরা দেখবো একটা ইলেকশনে গিয়ে আমরা দাঁড়াবো, দেখবো আমরা আমাদের সরকার যদি আমরা আসতে পারবো না। নিজের কথা নিজে একটা প্রতিশ্রুতি, আমরা কনস্টিটিউশনের আমরা যদি একটা শপথ দিয়ে চলে আসি কি আমরা একটা কাজ করবো দেশের জন্য, এই দেশের জন্য কাজ আছে, আপনারা যদি না দেখাতেন আমরা জানতাম না। সত্যি বলছি, আমরা জানতাম না। স্পেসিফিক বক্তব্য না, যেটা ওখানকার মানুষ, যেটা প্রীতম নিশ্চয়ই সুচারু তুমি একমত হবে এই জায়গাটায়, তারা অনেক কিছু বলছেন ক্যামেরায় যখন হচ্ছে। তারা কেউ বললেন ওই যে আমাদের ওই পোর্শনটায়
অনেকে বলেছেন, ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, অনেকে একটু যারা তারা বলছেন যে একটু একটা উচিত শিক্ষা দিতে চাইছে বাংলাদেশের, কেননা এসে যেভাবে অস্ত্রের ঝঞ্ঝানানি বিএসএফ টহল দিচ্ছে, কিন্তু কোথাও কোনো রকম যাতে প্ররোচনা হয়, কোথাও একটা বিএসএফ এর জায়গাতেও একটা রয়েছে যে ওরা কিন্তু যদি করে এত লোকজন দেখলে তারা কিন্তু আসবে না, কিন্তু সেখানে কিন্তু গ্রামবাসীরা দিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি পেয়েছি যে সুখদেবপুরে সেখানে মহিলারা কাটারি নিয়ে বেরিয়ে, এখানেও তাই, কেননা হচ্ছে মান ইজ্জত সম্ভ্রম তার রক্ষার জন্য লড়াই করছেন। কিন্তু সেদিনের সেই এইখানে একটা রাষ্ট্রীয় নীতি দরকার। আজকে অবশ্য এটা তো আমি ভাবতেই পারছি না প্রীতম, ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠাচ্ছে একটা অনির্বাচিত, একটা মানে একেবারে জনগণের একটা বড় অংশের দ্বারা পরিত্যক্ত একটি অপদার্থ, একটি ঘোর সাম্প্রদায়িক, একটি ঘোর মৌলবাদী একটি সরকার, তারা ডেকে পাঠাচ্ছে প্রণয় ভার্মাকে। আর ভারত ডাকলো হচ্ছে কত পরে, ডেকে পরিষ্কার এই যে এটা হুমকি, মানে তারা একটা যুদ্ধ জিগির চলছে, কোথাও একটা জায়গায় বলিষ্ঠতার প্রশ্নটা আসছে, ক্ষোভ তৈরি হচ্ছে বিভিন্ন, এইটাই হচ্ছে মধ্যে ব্যাপার। এখানে ও জমি দিচ্ছে না, এই বেরিয়ে গেল, ও এখানে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। প্রথম কথা দেখুন, ক্ষোভ তৈরি হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এর আগে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, তো ওই কিছু বলে মিডিয়াতে বলে এগুলো হয় না। আমরা জানি কি করতে হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যথেষ্ট সক্ষম, উনি এর আগে করে দেখিয়েছেন। অনেক শক্তিধর দেশ যাদের কাছে পরমাণু বোমা আছে বলে তারা দাবি করে, তো তাদেরকেও আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে আজ ঘরে ঢুকে গেছে। তো সুতরাং তাদের কাছে এখন আটার দাম 400 টাকা। তো সুতরাং এই যে যারা বলছে তাদের এই 5% লোকের জন্য সমগ্র বাংলাদেশিদের আমরা বিপদে ফেলবো না। আর আমরা রেসপন্সিবল সরকার, যারা এই যারা জামাতি, যারা জামাত, যারা জঙ্গি টাইপ, তাদের 5-6%, 10% হবে, তারা সারা ভারত, সারা বাংলাদেশের জনগণকে কোনো রকম কোনো আমরা ওই যুদ্ধ জিগির ওনারা বলছেন বলে আমাদের বলতে হবে, এরকম রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। তো সুতরাং আমরা যদি এইটুকু বলছি, আমরা রেসপন্সিবল কান্ট্রি উইথ রেসপন্সিবল পার্টি, তো আমরা আমাকে এই প্রশ্নটা একটু উত্তরটা দাও। মানে ধরো সুখদেবপুর বলো বা এইখানে যখন যাচ্ছে, ধরুন এই যে বিএসএফ এর যিনি, ধরুন এখন আমরা ছবিতে দেখছি অনেক সময় তারা করছে, সাইকেল করে বন্ধে ঢুকছে, খবর নিচ্ছে, সমস্ত কিছু করছেন, তাদেরকে আমি কাজ করছে সেটা বলছি না, কিন্তু কাঁটাতার দিতে এলে ওখানে মসজিদ থেকে আজান দেওয়া হলো, হাতে অস্ত্র বস্ত্র নিয়ে জড়ো হয়ে গেল, তারপর বিএসএফ তাদের সাথে বিজেপি কোথায় হচ্ছে, অন্তত 2-3টে মিডিয়া রিপোর্ট সেদিনকে দেখলাম যে এসেছিল, এসে এগুলো সব পালিয়ে গেল, সব কটাই দাও কাটাতার দেওয়া হলো, কিন্তু কাজ হচ্ছে না। কাটাতারের কাজ কি হচ্ছে? তুমি একটা পার্টিকুলার একটা জায়গা সুখদেবপুর নিয়ে, আমি এটাও বলছি, দেখো তুমি কি এটা কাটাতার এমনি বেড়া দেওয়া হয়েছে, হ্যাঁ, তো সেই জন্য বলছি এক বৃষ্টিতে বেড়া শেষ হয়ে যাবে। তুমি এই কথাটাই তো বলছি, আমরা বারবার বলছি। দেখুন, আজকে বিএসএফ এর মুখপাত্র আমি না, ওখানে কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটুকু জানি, যতটুকু বিএসএফ এর তরফ থেকে আমরা জেনেছি যে অনেক জায়গায় যদি জমি দিতে পারেনি সেই জন্য ওরা কোনো রকমের একটা ফেন্সিং দিয়ে রাখছে, কিন্তু সেটা কাটাতার দিতে যে পার্মানেন্ট টেন্ডার ডেকে করতে হয় সেটা আজ অব্দি হয়নি। আর একটু আগে স্যার বললেন যে মেঘালয় এগুলো কথা, দেখুন আপনি জানেন খুব ভালো করে, আমার নর্থ ইস্টের সম্বন্ধে সম্যক ধারণা আছে, নর্থ ইস্টের বাসিন্দা আমি জানি। তো আসাম থেকে শুরু করে মেঘালয় থেকে শুরু করে ওখানেও লোক ঢোকে, অন্তত 100-1000 ভিডিও আছে ইউটিউবে, কি করে ঢুকে পড়ছে আবার কি করে চলে যাচ্ছে। তো সুতরাং দেখুন, সবকিছুতে বিএসএফ সবকিছু পারে, আমেরিকাতেও তাহলে ইনফিল্ট্রেটর হতো না। আমেরিকা দেখুন সবকিছুতে ইচ্ছেটা থাকতে হবে, বিএসএফকেও থাকতে হবে, এখানে পুলিশকেও থাকতে হবে, পলিটিক্যাল পার্টিদেরও থাকতে হবে, সবাইকে একসাথে ভাবতে হবে। কিন্তু কতগুলো পার্টিকুলার জিনিস, যে ধরুন জমি নীতি, জমি যদি না দেন আমি কি কতজনকে দাঁড় করে রাখবো? জমি নীতিতে যাচ্ছ, কতজনকে দাঁড় করে রাখবো? না তুমি না, তুমি তো নিজে বলে তৃণমূলে থাকলে জমি নীতি নিয়েই সারাক্ষণ হয়তো হয়েছে। জমি নীতিটা অন্য প্রশ্ন, ডেফিনেটলি এটা একটা বড় প্রশ্ন। ওখানে জমি অনেকে দিয়েওছেন, জমি দেওয়া হচ্ছে না রাজ্য সরকার, তা না ওখানকার যারা ওই তার মধ্যে অনেকেই রয়েছেন পঞ্চায়েত, টাকা পাননি কেন? টাকা পাইনি কেন? তুমি যে বললে টাকা পাইনি, তারা কিন্তু তারা কোনো স্পষ্ট কিন্তু রাজ্য বলছে যে বাবা আমি তোমাকে বলছি যে তুমি এই যে বলছি না বাংলাকে কনফিউজ করছো, যে টাকাটা চলে এসে টাকাটা ডিএম দেবে, ভূমি রাজস্ব দপ্তর দেবে, আমি জানি দেবে না। কি তোমার সাথে এটা করছে? তুমি এটা বলছো তো তৃণমূল থাকলে ও তার মানে কি এরপর কি আমাদের রক্ষা করতে হবে? বিএসএফটা কি আমরা চালাই?
বা সীমান্ত BSF তো চালানো হবে না, সীমান্ত কি রাজ্য চালায় নিজেরা, তখন দুজনে মিলে তোমরা আমরা কারো খুঁজবো, আমার শুধু একটাই কথা, মিস্টার শ্রীবাস্তবের বক্তব্যে অন্তত মিস্টার শ্রীবাস্তব যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু কতগুলো জিনিস বুঝতে হবে। যারা দেশের জন্য রক্ষার কাজ করেছেন বা বিভিন্ন ক্ষেত্রে, তারা এগুলো দেখলে স্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে পড়বেন। রক্ষার জন্য কাজ করেছেন তাদের মধ্যেও আমরা দেখেছি একজন বিএসএফ এর ডিজি তো জেলের বাস করেছে, তাই না? ডিজি হবে কি কর্নেল হবে? তো দেখুন, ক্রিমিনালিজম, দুর্নীতি সব জায়গায় আছে। আমি কাউকে ছোটও করছি না, বড়ও করছি না, কিন্তু কতগুলো জিনিস দেশে যেটা বলছে দেশ বিরোধী। দেশ বিরোধী কয়েকজন ইন্ডিভিজুয়াল হতে পারে, একটা সরকার কখন করে? যে বারবার বলছি সরকারকে একটা জিনিস মিস্টার শ্রীবাস্তব ওটা একটা কথায় বললো যে বাংলাদেশ যুদ্ধজিগির তৈরি করছে, ভারত কিন্তু সেই না। আমি একটু যখন নর্থ ইস্টের প্রসঙ্গ এলো, একটা গন্ডারের একটা কিন্তু দারুণ বৈশিষ্ট্য থাকে, সে কিন্তু মাথা নিচু করে থাকে, একটু সহ্য করে, মাথাটা তুললেই সাংঘাতিক, মানে ওই যে হর্নটা একেবারে পেট এপর ওপর করে দিতে পারে, মানে অনেকটা ওই রকম দিকে একটা ইঙ্গিত দিল যে আমরা জিগির তুলবো না, এটা আমাদের নীতি নয়, মানে এরকমভাবে রয়েছে। যদি ওটা তোলে তাহলে কিন্তু রাইনো যে কি ভয়ঙ্কর হতে পারে, অনেকটা কি সেটা সত্যি এইরকম আমার দেশের মানুষ, আমার দেশে তারা হতে পারে, আমি ওই দেশের মানুষকে ওটা বলছি না, ওর একটা কথাকে আমি সমর্থন করি, এই যারা বিভিন্নভাবে অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে তারা কমন বাংলাদেশের মানুষ নয়, মানে কৃষক বা মানে তার মধ্যে মৌলবাদী এলিমেন্ট হতেই পারে। এই যে প্রচুর ডক্টর ইউনূস এসে যে সাদরে এই যে সমস্ত অনেককে ছেড়ে দিয়েছে, তারা এক একজন হয়তো এক একটা জায়গায় হয়তো লিড করছে, হতেই পারে, আমরা জানি না। জঙ্গি ছাড়া পেয়েছে, 79 জন জঙ্গি ছাড়া পেয়েছে। তাহলে এখন এই জায়গাটা দাঁড়িয়ে কি ভারত কি পদ্ধতিটা নেবে? মানে এটা কি মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করছে? কেন এখানকার প্রত্যেক মানুষ 100 জন নারী পুরুষ নির্বিশেষে কাঁটাতারের বেড়া চাইছে, যারা এই দুটো গ্রাম মানে 0 পয়েন্টের একদম মধ্যে পড়ছে দুটো গ্রাম, তার দুটোই গ্রামেই কিন্তু চাইছে, বরণবেড়িয়া এবং আবাসপুর দুটো জায়গা। এটা আপনাকে স্পষ্ট বলে দিই, আমি ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা লোকতান্ত্রিক, আমেরিকাও একটা লোকতান্ত্রিক কান্ট্রি, ওখানে ডোনাল্ড ট্রাম্পের ওপরে একটা গুলি চলেছিল, জানেন, ওনার কান ছুঁয়ে চলে গেছিল, লোকটা মারা গেল, পরে FBI ডাইরেক্টর রিজাইন করলেন, বলে ইয়েস আই অ্যাকসেপ্ট দ্য লিডি, সি সেজ ইয়েস আই অ্যাকসেপ্ট মাই ফল্ট। এইটা ইনি বলছেন, যদি আমার পলিটিক্যাল উইল থাকে, যদি আমাদের রাষ্ট্রে, যদি আমার রাজনৈতিক দলের মধ্যে যদি একটা উইল থাকে, তাহলে এইসব তো হবে না। তাহলে বিএসএফ, আমি তো তাই জন্য বলছি, একটা লেটস দেয়ার বি এ জুডিশিয়াল কমিশন, কি এটা 50 বছর ধরে এটা হলো কি? এত হাজার কোটি টাকার স্মাগলিং হলো এখান থেকে, কে দায়ী? এটা আমরা মনে হয় আমরা লাইক অ্যান অস্ট্রিচ, আমরা মাথাটা ডুবিয়ে দিয়েছি আর বলছি না এভরিথিং ইজ ফাইন, ভগবানের নাম নাও, সবকিছু ভালো। সবকিছু ভালো নয়, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে কি আমাদের চোখে একটা কি বলা হয়েছে, দে হ্যাভ পুট দ্য ডাস্ট ইন আওয়ার আইস। ওখানে একটা সম্মিলিত একটা চক্র আছে, ওদিকে তো চক্র আমরা কথা বলছি না, বাংলাদেশকে তো আমরা কথা বলবো না, ওদের চক্রে আমরা ফাই পারবো নাকি, যুদ্ধ হবে আমরা তো ওদের যাবোই না, বা আমাদের বিএসএফ ইজ কম্পিটেন্ট এনাফ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, ডেভেলপিং সিচুয়েশন। ওর মধ্যে আমাদের আর 1971-এ বিএসএফ ওয়াজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, বিএসএফ ওয়াজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। মুক্তি বাহিনী, মুক্তিযোদ্ধার জন্য সব থেকে প্রথম আমাদের বিএসএফ গিয়েছিল। এই বিএসএফ যখন আমাদের ওয়েস্টার্ন বর্ডারে যাচ্ছে, সেম ব্যাটালিয়ন 1-4, যে কোনো ব্যাটালিয়ন আপনি যান, ওদের কাজটাগুলো দেখুন, একটা জিনিস ওখান থেকে এইদিকে, ওখানেও 0 পয়েন্ট আছে, ওখানে আমাদের কৃষি ওইদিকে হচ্ছে, ওখানে তো হচ্ছে না। আমাদের আপনি দেখুন না, মিজোরাম, মেঘালয় আপনি যান, ত্রিপুরা যান, দেখুন ওর ছেলেটা বলছে ও তো আপনার ব্যাপার অ্যাবসলিউট হাইয়েস্ট ক্যাটাগরি অফ ট্রেনিং ওরা দেখাচ্ছে কি ভাইয়া আমি ফায়ারিং করবো না, আমি তোর চক্রান্তে আমি পড়বো না। এই পশ্চিম বাংলায় যদি এই ডিএম সাহেব যদি উনি রেসপন্সিবল হন, বা ওনার সঙ্গে যদি পঞ্চায়েতের লোক যারা মোটা মালাই খাচ্ছে, তাহলে ওদেরকে আমার মনে হয় দে শুড বি পুট বিহাইন্ড আপ স্ট্রিংজেন্ট ল, বিকজ আমরা চাই না আমাদের ছেলে মেয়েদের মরা হোক, ওদের কাছে একটা বোমা ফাটবে, আমি জানি ওরা করবে। আনসারুল্লাহ বাংলাদেশ টিম বা জেএমবি বা আপনার জামাত ইসলাম, ওরা তো 20 তারিখ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ওদের নিজের ছেলে মেয়েদেরকে রিক্রুটমেন্ট করে একটা ট্রেনিং করছে জামাত ইসলাম, যখন থেকে ব্যান উঠেছে। কার আগেনস্টে? ওদের কাছে তো আনসার আছে, ওদের কাছে বাংলাদেশ বর্ডার গার্ড আছে, ওখানে আর্মি আছে। এই জামাত ইসলাম করছে নাকি এই আগেনস্ট ইন্ডিয়া, আগেনস্ট প্যান ইসলামিক ওরা করতে চাইছে। আমাকে রক্ষা করতে হবে, আমাদের প্রত্যেকজনের লাইফ আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর যে লোক আমাদের একজন লোকের লাইফ যদি নষ্ট হয়, ওর জন্য রেসপন্সিবিলিটি নিতে হবে, যে হোক স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো লোক হোক, আমাদেরকে একদম স্ট্রিক্ট অ্যান্ড ভেরি ভেরি স্ট্রিংজেন্ট অ্যাকশন নিতে হবে, বিকজ আমাদের জন্য প্রত্যেকটা ভারতীয় নাগরিক
যারা আছে, Very important. আমাদের পতাকার আন্ডারে যারা আছে, আমরা ওদেরকে, আমাদের সবার ডিউটি আছে। সুবিধা ডেফিনেটলি অ্যাক্রস পলিটিক্যাল, কারণ একদম, উনি একদম শ্রীবাস্তব এই স্যার- ক্ষেত্রে রাজ্য, কেন্দ্র, বিএসএফ সবাইকে কিন্তু একটা খুব কোঅর্ডিনেট এবং খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, একদম স্পষ্ট নীতি, একদম, যে একদম। এইখানে কাটাতার আমি দেবো। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী না, অবশ্য না, বলেছেন। যেটা সুভাষবাবু স্যার বললেন একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে ওখানকার জামাতের ট্রেনিং হচ্ছে। দেখুন এখানকার জামাতের লিডার সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মমতা ব্যানার্জি ক্যাবিনেটের মন্ত্রী করেছেন। আপনার ওয়াইনাডে চলে যান, ওয়াইনাডে পিএফআই নিষিদ্ধ সংগঠন, তার জামাত, তাদের সাথে প্রিয়াঙ্কা গান্ধী ভোটে লড়ছেন। এগুলো তো আমরা বারবার বলে আসছি যে ওখানকার জামাত এখানকার জামাতে কোনো তফাৎ নেই, জামাত আর অল সেম। যে এখানকার যেই জামাতের যারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করছেন, যারা ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছেন, তাদেরকে চিহ্নিত করুন, তো চিহ্নিত করে বাদ দিতে হবে। তার কারণ হচ্ছে দেখুন এই যে আপনারা তো বিভিন্ন মিডিয়ার উপরে দেখাচ্ছেন যে যারা আসছে জঙ্গি মুর্শিদাবাদ ধরা পড়ছে, তাদের একজনের পরিবারের লোক তৃণমূল করছে, ধরা পড়ছে, তাদেরকে একটার পর একটা ভোটার আইডি কার্ড বানিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি ভুলে গেছেন, আর খারিজি মাদ্রাসা নিয়ে কথা বলে না। কিন্তু আজকে এই কথাটা ডেমোক্রেসিতে কীভাবে হবে? সব কিছু আপনার কি মিলিটারি রুল দিয়ে হবে? সম্ভব? আপনারা সলিউশনটা ভাবুন, চিৎকার করে লাভ নেই। সলিউশন হচ্ছে ডেমোক্রেটিকলি, সলিউশন হচ্ছে মানুষকে বুঝতে হবে এবং সলিউশন কেন্দ্রীয় সরকারকেই করতে। হ্যাঁ, পররাষ্ট্রের ক্ষেত্রে সলিউশন যেমন কেন্দ্র সরকার দেখছে, যে কেন্দ্র সরকার দেখছে যে কোনো রকম কোনো অবাঞ্ছিত ঘটনা যেন না ঘটে। টুকরো গ্যাংয়ের লোককে আপনি 3 বছর ধরে আমরা জেলের থেকে বের হতে দেননি। জেএনকেতে আপনার একটা মেম্বার অফ পার্লামেন্ট আছে, ওখানে জেলে আছেন রশিদ বারামুলার। পাঞ্জাবে 2 জন এমপি এখন জেলের পেছনে আছে। আমরা কেন এরা যারা ফলস আইডি কার্ড দিচ্ছে, আধার কার্ড দিচ্ছে, এই এনআইএ কেস রেজিস্টার করে ওদেরকে জেলে পাঠাচ্ছে না কেন? ইররেসপেক্টিভ অফ দ্য পলিটিক্যাল পার্টি। আপনি কি হিন্টস দিতে চাইছেন প্রথম দিন থেকে আপনি একটা বলেন ইনফরমাল ট্রেডিং এন্ড বিজনেস? অ্যাবসলিউটলি। জানেন কেন? বিএসএফ কে বলেছে কি তুমি ওই যে ইনি যে এমপি এসে একজন সোনার বাড়িতে থেকেছেন, ওর আগেনস্টে আপনি ইডি চার্জ করছেন না কেন? কে বলেছে বিএসএফ কে তুমি ইনিশিয়েট করবে না রিপোর্ট? আইবি কে বলেছে রিপোর্ট তুমি ইনিশিয়েট করবে না? এনআই কে বলেছে তুমি রিপোর্ট ইনিশিয়েট করবে না? আমরা যখন আমার পার্সোনাল ইন্টারেস্ট না থাকে, আমাদের অর্গানাইজেশনাল ইন্টারেস্ট না থাকে, আমার পার্সেন্টেজ কাট না থাকে, আমি সোজাসুজি বলছি এই দেশের আমি একটা গর্বিত নাগরিক এখানকার, আর আমি বলি আমার গর্ব আছে আমার ভারত উপরে। এইরকম লোকের জন্য আমাদের দেশের এরকম সুরক্ষার তাই লেগে গেছে। সুচারু, এই যে জায়গাটা বিভিন্ন জায়গায় আমরা খুব গ্রাসরুট লেভেলে, বিশেষ করে কে যাবে না আসবে, কে কতটা, গোজাডাঙ্গায় আমরা দেখেছিলাম খুব সুন্দর, ওখানে কিন্তু একটা অর্গানাইজড ব্যাপার আছে, ভেরি সেন্সিটিভ বর্ডার। খাগড়াগড়ের একজন ওখান দিয়ে পালাতে যাচ্ছিল, ধরা পড়েছে। গত সপ্তাহে একজন বড় মাদকের চক্রী কিং, সেও গোজাডাঙ্গা থেকে ধরা, সেও গোজাডাঙ্গার ওখান থেকে ধরা পড়েছে। ওটা অনেকটা একটা জায়গায় খুব অতটা টাইট উপর থেকে দেখে মনে হবে না, কিন্তু সেখানে যাতায়াত এগুলো রয়েছে। কোথাও একটা জায়গায় এখনকার উদ্ভূত পরিস্থিতি যা হয়েছে তাতে কিন্তু লোকজন ভয় পাচ্ছে, আতঙ্ক হচ্ছে যে বিএসএফ আদৌ কতটা করে উঠতে পারবে। তারা বলছে বারবার যে বিএসএফ প্রচুর করছে, কতটা করে উঠতে পারবে, কেন উল্টো দিক থেকে প্রতি মুহূর্তে সুখদেবপুরে স্কুল কলেজ মেয়েরা যাচ্ছে, রাস্তার উপর থেকে ভয়ঙ্কর টন্টিং শুরু হয়েছে, কারণ তো একেবারে লাগোয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে কতদিন আমরা ওয়েট করতে পারি? না, গুলিগোলা চলছে না, হয়তো এই জনগোষ্ঠীর থেকে একজন দুজনকে যদি তুলে নিয়ে যাওয়া যায় বা উঠিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা বড় রিপেলসও তৈরি করবে না, এই মানে যা পরিস্থিতি। কিন্তু এটা হচ্ছে, সেটা লাগাতার একটা নাগরিকদের করছে। আর এই পদ্ধতিটাই বাংলাদেশে এরা নিচ্ছে, ইউনূস সরকার এবং হচ্ছে বিজেপি, তারা এই জায়গাটাকে কিন্তু বেশ নিচ্ছে। এটা যে পরে কতটা বুমেরাং কিভাবে হবে, এইটা একটা খুব। তুমি কি মনে করো যে এই যে দুর্নীতির এই প্রশ্নে কোথাও কি একটু ভারতীয় জনতা পার্টির যারা ওখানে স্থানীয় নেতা তারা রয়েছেন, মিস্টার শ্রীবাস্তব বলছেন প্রচুর কিন্তু আমার দেখে খুব একটা ওরকম বুঝতে পারিনি কোথাও কি একটা জায়গায় তারা একটু প্রেশারে রয়েছে, মানে কোথাও কি তারা মনে করছেন যে বিএসএফ বা ওখান থেকে যদি অ্যাগ্রেসিভ স্ট্যান্স, তাহলে কি তাদের একটু সুবিধা হয়? স্থানীয় যারা, অনেকের সাথে তুমি কথা বলছিলে, যিনি পঞ্চায়েতের মেম্বার, ভারতীয় জনতা পার্টির বহু ওখানে যারা স্থানীয় স্তরের বুক আগলে মানে তারাও লড়ছেন, কোথাও কি তাদের কাছে যদি একটা রকম বার্তা পৌঁছে, তাহলে কি ব্যাপারটা আর একটু বেটার হয়? আপনি যে প্রশ্ন করলেন আমি তার উত্তরে বলবো, আপনাকে একটি ছেলে এসে বলল বর্ডার এরিয়ার দুঃখ আছে, ঠিক আছে, কিন্তু তাদের জীবন জীবিকার প্রশ্নে একটি ছেলে, সেও সম্ভবত ভারতীয় জনতা পার্টিই করে, বিজেপি করে, এবং সে এসে বলল যে সে বেকার এখনো।
জবলেস বললো, জবলেস। তো আপনার সামনেই কথাটা বললো যখন আমরা বরণবেরিয়ার ওপর দাঁড়িয়ে। আপনি কি গতকাল যখন গেলেন বা তার 24 ঘন্টার আগে যখন ওই মাটি নিয়ে বা মাটিকাণ্ড নিয়ে একটা ঝামেলা হওয়ার পর্যায়ে আপনাকে বা আমাকে বিএসএফ কোথাও চেস করতে দেখলেন? আপনার আমার হাতের খুব কাছেই আউটপোস্ট ছিল, কখনো কি তারা এসে আমাদেরকে একবার জিজ্ঞেস করলো যে আপনারা কারা, কোথা থেকে এসছেন, কী জন্য এসছেন? না, সেটা বিএসএফ বুঝতে পেরেছে। কেন আমরা জানি, কেন তারা অনেকটাই খেয়াল রাখেন। বিএসএফের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা মিডিয়া রিপোর্টস বা বিভিন্ন ক্ষেত্রে তারাও অ্যাপ্রোচগুলো জানেন। এরকম একটা সিচুয়েশন ছিল। কেননা আমার মনে আছে যেদিন শুভেন্দুবাবু গেলেন ওই ইয়েতে, প্রীতমও ছিল ওই ইয়ের দিন, ওই যেদিন পেট্রোপোল সীমান্তে, বারবার কিন্তু বিএসএফ এর কমান্ড্যান্ট বলছিল আপনারা একটু বলুন, তার কারণ কিছু অ্যাগ্রেসিভ স্লোগান এই প্রান্ত থেকে হচ্ছিল। কী স্লোগান সেটা বলবো না, বা কী ধরনের, কারণ বলছে যে আপনারা একটু বলুন তাদেরকে এ করতে, কারণ ওই প্রান্তে বিজেপিও ওরাও কিন্তু ওখানে লোক দাঁড়িয়ে রয়েছে, গোলাগুলি শুরু হতে পারে। দে আর অলওয়েজ টেন্স, তার কারণ এরকম সিচুয়েশনস হবে বা এটা এই দিকে এখন গড়াবে, এটা বিএসএফ এর কাছেও কিন্তু অনেকটা ইন্টিমেশনস বা এগুলো ছিল না। যাই হোক, আমরা অনেকক্ষণ বিতর্কে ছিলাম গতকালের গ্রাউন্ড জিরো, আজকে সময় একেবারে আমি কথা বলি দিই। দেখুন, আসামের চিফ মিনিস্টার স্টুডেন্টস এডুকেশন দিয়ে চলে এসছেন, ওনার যে উনি ওখান থেকে বেরোলেন, রাইট, উনি জানেন কি আইডেন্টিটি প্রবলেম কি আছে, উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, তাই জন্য আপনি দেখবেন আসামের ম্যাক্সিমাম লোক ধরা পড়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মাটিতে সবাই হ্যান্ডস। না, এইটা একটা ঘটনা যে আগামী দিনে বাংলার রাজনীতি, শুরু থেকেই বলেছি যে বাংলার রাজনীতিতে এই সীমান্তবর্তী বা বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফিক কম্পোজিশনস বা পুরোটা বদলে গেলে বা কি জায়গায় অনেকটা ক্ষেত্রে হয়তো জানি না করোনার কারণে পিছিয়ে, তাও করোনা অতিক্রান্ত হয়েছে, কবে সেন্সাস রিপোর্টটা সামনে আসলে তাহলে অনেকটা কিন্তু পরিষ্কার হবে যে ইনফ্লাক্স রেশিও বা কতটা ইয়েটা গেছে, এটা যাবে। কিন্তু কাজগুলো খুব দ্রুততার সাথে করা উচিত এবং কঠোর এবং একটু অবস্থানটা নেওয়া উচিত। কেননা যখন প্রতিপক্ষ বা ওখান থেকে তার শক্তি সীমিত, কিন্তু সে এত উস্কানিটা যে লেভেলে দিচ্ছে, সেটা কোনো রেসপন্সিবল রাষ্ট্র এই ধরনের উস্কানি দিতে পারে না। প্রতি মুহূর্তে এই উস্কানির এই বাতাবরণ বাংলাদেশকে কোন পথে নিয়ে যাচ্ছে, গভীর গাড্ডার দিকে ফেলছে কিনা, সেটা অবশ্য আর কিছুদিন পরে ক্রমশ উত্তরটা পরিষ্কার হতে থাকবে। আজ সময় অতিক্রান্ত এই পর্যন্ত রয়েছে। ধন্যবাদ মিস্টার আর কে শ্রীবাস্তব, আপনাকে, সুচারু মিত্র এবং প্রীতম দত্ত, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও জানাচ্ছি যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।